পুলিশের চিফ পালিয়ে যায়, পুলিশের কমিশনার পালিয়ে যায়, আর কেউ জেলে আছে, আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না, আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করে। কেন একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায়, আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন? ওই দেশটা কিভাবে, আমরা কি রাষ্ট্র নেশন বিল্ডিংয়ের কথা বলছি, আমরা দেশ গড়ার কথা বলছি, একটা আইন শৃঙ্খলাবিহীন দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ করতে পারবেন? আমরা যখন গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন আর ভোট না। গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ, সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে, গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে, গণতন্ত্র কিন্তু কাজ করে না। এই জন্য আজকের নতুন বাংলাদেশের আমাদের যে ভাবনা, চিন্তা, আকাঙ্ক্ষা, এটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করতে হবে। যে কারণে ফয়সাল বইগুলো লিখেছেন, বইটাতে সব সুপারিশগুলো দিয়েছেন, এবং এই সুপারিশ থেকে আমরা কিন্তু অত্যন্ত উপকৃত হব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপগুলো কাজ করছে। অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে, এবং এই কাজগুলো করছি এই জন্য, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন, তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, প্রায় শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাহলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি। এবং সিদ্ধান্তগুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করব, এর রিসোর্স কোত্থেকে আসবে, সব কাজগুলো কিন্তু আমরা এখন শেষ করে ফেলতেছি। এবং এই জন্য যাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী, এটা তো আপনারা বুঝতে পারছেন। এত বড় একটা পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে, এইটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে। এই জন্য আমরা কি করব, কিভাবে করব, কত দিনের মধ্যে করব, সেটাও বলে দিচ্ছি। কত দিনের মধ্যে করব, কোনটা কত দিনের মধ্যে করব, সেটাও আমরা বলে দেব, যাতে করে সরকার সুচারুরূপে, দক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে পরিচালনা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমরা শেষ করছি এখন। এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন, আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফয়সাল সাহেব বলল, পুলিশের চিফ পালিয়ে যায়, পুলিশের কমিশনার পালিয়ে যায়, আর কেউ জেলে আছে, আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না, আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করে। কেন একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায়, আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন? ওই দেশটা কিভাবে, আমরা কি রাষ্ট্র নেশন বিল্ডিংয়ের কথা বলছি, আমরা দেশ গড়ার কথা বলছি, একটা আইন শৃঙ্খলাবিহীন দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ করতে পারবেন? আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে, আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজনীয়তা, প্রাথমিক প্রয়োজনীয়তা। তো সেই ক্ষেত্রে ফয়সাল যেই সুপারিশমালাগুলো নিয়ে আসছে, আমার সৌভাগ্য হয়েছে, আমি কিছু সৌভাগ্য দিয়েছি, আর উনি করার সময় আমার সাথে বিভিন্ন সময় আলাপও হয়েছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন শৃঙ্খলা বাহিনী যেটা নির্দলীয়, যেটা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে
সততার সাথে পরিচালিত হবে, তাহলেই সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনার একটা ভিত্তি সংগঠন প্রতিষ্ঠান। এটার উপর আমাদের একটা নীতিমালা আমরা প্রণয়ন করছি, যেটাতে পুলিশ পরিচালনা, দক্ষতা, স্বচ্ছতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কারো উপরে না। যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি, পুলিশের কাজ কি? জনগণের সেবা দেওয়া। প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি? জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া। জনগণের সম্পত্তি, তার জীবনের, তার কাজ করার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর এটা বিচার করবে বিচার বিভাগ, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুতরাং পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার গড়ে তুলতে হবে, যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে। এই জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে। এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি, তার মধ্যে খুব একটা গুরুত্ব পায়নি। আমি কথাটা আবার বলছি, পুলিশের সংস্কারের বিষয়টা একেবারেই গুরুত্ব পায়নি। যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু একেবারেই গুরুত্ব পায়নি। এবং এই জন্য আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই।
এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।